পর্ব সংখ্যা 10 লেখা নুসরাত জেরিন। শোভন বেশ কয়েকদিন ধরে কথার কাছে কবিতার বিষয়টা বলতে পারছে না। কোথাও যেন বাজছে। স্ত্রীর ছোট বোনের চরিত্র সম্পর্কিত কথা স্ত্রীকে বলা যায় না, তার উপর যদি হয় নিজেও জড়িত। কথার হয়তো তার উসখুস করাটা নজরে পড়ল। রাতে ঘুমাবার সময় শোভনকে জেগে বসে থাকতে দেখে সে বলল, ঘুমাবেন না? জেগে বসে আছেন কেন? শোভন আমতামতা করল, তার ঘুম আসছে না। কথাকে বিষয়টা না জানানো অবধি শান্তিও লাগছে না। সে বলল, এই তো ঘুমাবো এখনই। আজ এত রাত অবধি জেগে আছেন, শরীর খারাপ করলো না তো? কথা বিছানায় উঠে এসে শোভনের কপালে হাত রাখল। তাপমাত্রা স্বাভাবিক, তবে কি হলো? সে বলল, কাল অফিস নেই? আছে তো। তবে ঘুমাচ্ছেন না কেন? সকাল সকাল উঠতে হবে তো। শোভন আকস্মিক কথার এক হাত চেপে ধরল। তার চোখে মুখে উৎকণ্ঠা। কথা নিজেও চমকে গেছে। কি হয়েছে? এমন করছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে তুমি বিশ্বাস করো কথা? শোভনের আকুল কণ্ঠস্বর শুনে কথা কিছুটা কেঁপে উঠল। এমনভাবে বলছে কেন লোকটা? কি হলো তার? বিশ্বাসের কথা কেন উঠবে? পরক্ষণেই নিজেকে সামলালো। সামান্য হাসার চেষ্টা করে বলল, নিজের থেকেও বেশি আপনি জানেন না। আমি তোমার বা কবিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে মানতে পারবে? কথা এবার মন থেকে হাসলো। কি আশ্চর্য! আমার যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবার পূর্ণ অধিকার আছে আপনার। আর কবিতার? বারে, কবিতা আমার বোন হলে আপনার বোন নয় বুঝি? আপনি কি আমাদের পর? শোভন তড়িৎ কথা ঘোরালো। বিষয়টা এগিয়ে নিতে তার বুক কাঁপছে, অস্বস্তি হচ্ছে। পর নয় বলছো? তাহলে আপনি আজ্ঞে করো কেন? কথা লাজুক হাসলো। কতবার যে চেষ্টা করেছি তুমি করে বলার, আপনার অগোচরেই চেষ্টা করেছি, পারিনি। তাছাড়া সম্বোধনে কি যায় আসে? ভালোবাসা মেশানো থাকলেই তো হলো। শোভন মৃদু হাসল। সেদিন বলতে না পারলেও পরদিন ঠিকই সে কথার সামনে মনের কথাটা প্রকাশ করলো। একেবারে হড়বড় করে বলল, কবিতার বিয়ে ঠিক করেছি কথা। ভালো ছেলে, আমারই অফিসের ম্যানেজার, আমার চেয়েও উঁচু পদ, ভালো বেতন। কবিতার ছবি দেখে খুব পছন্দ করলো। দাবি দেওয়া তার কিছু নেই, শুধু কনে সুন্দরী হলেই চলবে। কথা সামান্য অবাক হলেও শোভনের আশানুরূপ প্রতিক্রিয়া করল না। শোভন ভেবেছিল কথা রাগারাগি করবে অথবা অভিমান। তাকে না জানিয়ে তার নিজের বোনের বিয়ে ঠিক করেছে, এতটুকু রাগ করার অধিকার তার অবশ্যই আছে। অথচ কথা মৃদু গলায় বলল, ভালো করেছেন। আমিও কবিতার জন্য ছেলে দেখার কথা বলতে চেয়েছিলাম। শোভনের খুব বলতে ইচ্ছে হলো। কেন কথা? কেন ছেলে দেখতে বলতে চেয়েছিলে? কবিতার পড়াশোনা তো শেষ হয়নি, অনার্সও কমপ্লিট হয়নি। তুমি না বলেছিলে ওর অনার্স শেষ হবার আগে বিয়ে দেবে না? তবে কেন? মনের কথা মুখে ফুটে বের হলো না। পাছে অপ্রত্যাশিত কিছু শুনে ফেলে কথা বলল, বিয়ের পর পড়াশোনাটা করতে দেবে? হুম। ওর সব শখ আহ্লাদ পূরণ করবে? হুম। সুখে রাখবে? সে আর বলতে। কথা উদাস গলায় বলল, আমি নিজেকে এককালে চালাক ভাবতাম জানেন, অথচ আমি বড্ড বোকা, একটু বেশি হয়তো। যে আমার ক্ষতি চায়, আমি তবুও কেন তার ভালো চাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারি না বলতে পারেন? শোভন উত্তর দিতে পারল না। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। মেয়েটার নাম মালতী। খুব বেশি বয়স না, কবিতার থেকে 2-1 বছরের বড় হতে পারে। তবে সাজ পোশাক দেখলে বয়স আরও বেশি লাগে। মলিন রংচটা শাড়ির উপর মোটা চাদর টাইপের ওড়না পরে সে কাজে আসে।
সারাদিন রান্নাবান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ সামলায়। বিকেলে বাড়ি ফিরে যায়। শোভন তাকে কোথা থেকে এনেছে সেটা কথা জানে না, জানতেও চায়নি। উল্টো সে শোভনের উপর বেজায় ক্ষেপে আছে। লোকটা সত্যি সত্যি কাজের মেয়ে নিয়ে এলো কেন? কথা কাজ পারে না? শোভন নির্দোষ ভঙ্গিতে বলল, আমার উপর রাগ না দেখিয়ে মাকে বলো। তার কথা শুনতেই তো মালতীকে নিয়ে এলাম। কথা তার শাশুড়িকে সোজাসুজি কিছু বলতে পারল না। তিনি কখন ভালো মনে থাকেন আর কখন রেগে যান বোঝা যায় না। তবে এক ভরা দুপুরে চুলে তেল লাগিয়ে দেওয়ার সময় মিনমিন করে বলল, মালতীকে রাখার কি দরকার আছে মা? আমি তো কাজ করতাম। তাছাড়া কি এমন কাজ আছে অতটুকু করতে কোনো কষ্ট হতো না? শুধু শুধু আপনার ছেলের টাকা নষ্ট হচ্ছে। রোজিনা বেগম কথার কথায় কান দিলেন না। নিজের মতো বললেন, কাজের মেয়েটা বড্ড বেয়াদব, এটাকে তাড়িয়ে অন্য মেয়ে খুঁজতে হবে। কথা উত্তর দিল না, কেননা শাশুড়ির সাথে সেও একমত। মালতী নামের মেয়েটা কারোর সাথে ঠিকমতো কথা বলে না, নিজের মতো কাজ করে চলে যায়। কেউ কিছু জিজ্ঞেস করলে তেরা বেঁকা উত্তর দেয়। এই তো সেদিন যখন রোজিনা বেগম তার নাম জিজ্ঞেস করলো, তখন সে কড়া গলায় বলল, নাম না জেনে কাজে রাখছেন? এত ভালো মানুষ আপনারা, বাহ! রোজিনা বেগম দাঁতে দাঁত চেপলেন। বেয়াদব মেয়ে মানুষ। জি, আমি বেয়াদব। আর কিছু বলবেন? তরকারি কাটতে অসুবিধা হচ্ছে। কথা নিজেও আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে গেল না। তবে একটা বিষয় ঠিক লক্ষ্য করলো, মেয়েটা কথাগুলো স্পষ্ট শুদ্ধ ভাষায় বলে না। তবে একটা বিষয় ঠিক লক্ষ্য করলো, মেয়েটা কথাগুলো স্পষ্ট শুদ্ধ ভাষায় বলে, ব্যক্তিত্বটাও চোখে পড়ার মতো। এ বাড়ি থেকে সে একদানা খাবারও কখনো মুখে তোলে না, কেউ খেতে বললেও না। তার এক কথা, এ বাড়িতে টাকার বিনিময়ে কাজ করতে এসেছি, বাড়তি সুবিধা কেন নেব পরে খোটা শোনার জন্য? তাছাড়া তার কাজে খুশি হয়ে মাস শেষে যখন কিছু বাড়তি টাকা যোগ করে দেওয়া হলো, তখন সেটাও সে ফিরিয়ে দিল। কথার সাথে সাথে রোজিনা বেগমও অবাক হলেন। মেয়েটা বেয়াদব হলেও আত্মসম্মান প্রবল। এর মাঝে কবিতার বিয়ের ব্যাপারটা চাপা পড়ে গেল। শোভন নিজেও এ ব্যাপারে আর কথা বলল না। ছুটির দিনে বিকেলবেলাটা শোভন ছাদে কাটায়। অফিসে নিয়মিত বদ্ধরুমে যান্ত্রিক জীবন কাটাতে কাটাতে সে হাঁপিয়ে ওঠে। একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। আর্থিক কারণে দূরে কোথায় বেরিয়ে আসা সম্ভব না। সেই জন্য ছাদের খোলা আকাশটায় তাকিয়ে নিজেকে হালকা করার প্রয়াস চালায়। নিচে একবার কথাকে গিয়ে চায়ের কথা বলে এসেছে, এখনও কথা আসেনি। মিনিট 10 তো হলোই। সে আবার ডাকতে পা বাড়ালো। কবিতা এসেছে, হাতে চায়ের কাপ। শোভন বলল, কথা কোথায়? তুমি কেন চা নিয়ে এসেছো? কবিতা নিঃশব্দে চায়ের কাপ এগিয়ে দিল। ঠোঁটের কোণে তার মৃদু হাসি। রেখা বলল, আজ আমায় নিয়ে ঘুরতে যাবে? শোভন থমকালো, চমকালো, হতবাক হলো। কবিতা তাকে তুমি করে বলছে। কবিতা এবার একটু কাছ ঘেঁষে দাঁড়ালো। বললে না যাবে? তার আগে এই চাটা খেয়ে দেখো, আমি নিজে বানিয়েছি, নিজের হাতে, নাও। শোভন হাত এগোলো না, বরং গুটিয়ে নিল। তার মাথা কাজ করছে না। একটা মেয়ে এতটা নির্লজ্জ, এতটা স্বার্থপর, লোভী কি করে হতে পারে? কষ্ট হয় না? আয়নার সামনে দাঁড়ালে চোখে চোখ রাখতে ইতস্ত লাগে না? কবিতা চায়ের কাপ পাশে রেখে শোভনের দিকে খানিক ঝুঁকে পড়ল। ততক্ষণে ওড়না গড়িয়ে পড়েছে নিচে। কবিতার চোখে মুখে অর্থবহ হাসি। তবে সেটা বিষাদের রূপ নিতে সময় লাগলো না। শোভনের পুরুষালী হাতের চরটা ততক্ষণে তার দুগাল লাল করে ফেলেছে। পিছন থেকে ভেসে এলো ভগ্ন এক কণ্ঠস্বর, কবিতা চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।